দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের ক্রিক ফ্রেন্ডের নিয়মিত আয়োজনে। আমরা আজকে একটু একেবারে ভিন্ন একটা টপিক ধরে কথা বলবো। টপিক বলতে বিপিএলে থাকবো নিশ্চিতভাবে, কিন্তু আমাদের কথাগুলো এমন হবে যে আমরা কোনো ম্যাচ নিয়ে আলোচনা করছি না, কোন কোন বিদেশি আসছে, কে চলে যাচ্ছেন সেটা নিয়েও খুব বেশি আলোচনা করছি না। কিন্তু আমাদের আজকের যে ব্যাপারটা হবে যে বিদেশি ক্রিকেটার এই যে বিপিএলে আসছেন, কারা আসছেন আসলে আপনি নামগুলো যখন দেখবেন তখন আপনার মনে হতে পারে, আপনার নিশ্চিতভাবেই মনে আছে বিগত সরকারের ওবায়দুল কাদের, তিনি একটা ডায়লগ সবসময় দিতেন যে কারা এরা, কোথা থেকে হলো। আপনার নামগুলো শোনার পর নিশ্চিতভাবেই এটা আমার মাথায় আসতে পারে, আমি এটা নিশ্চিত করে বলতে পারি। তা কেন বলতে পারি? কারণ হচ্ছে যে আপনি হয়তো এই বিপিএলের আগে কখনো শুভম রঞ্জনের নামটা শুনেননি, আমি নিশ্চিত, কারণ আমি নিজেও এই নামটা শুনিনি। আপনি যদি গতবার যারা মেজর লিগ ক্রিকেট দেখেছেন তারাও হয়তো দু একজন জানতে পারেন, কিন্তু আমি নিশ্চিত যে বাংলাদেশের 95%, 99% মানুষ শুভম রঞ্জন নামে কাউকে চিনতেন না। আপনি যদি ফারমানুল্লাহ শাফির কথা বলেন, তাকেও কেউ চিনত না, মানে আমি চিনতাম না, এটা আমি শিওর। আপনি যদি আরও দু চারজন যারা ক্রিকেটার আসছেন আপনি অনেকে চিনবেন হয়তো, কিন্তু আপনার কাছে মনে হবে এরা একটা ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট খেলতে পারে, ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের তারকা হতে পারে, সেইটা আপনার কাছে কখনোই মনে হবে। আপনি চতুরঙ্গা ডি সিলভার কথা বলতে পারেন, আপনি লাহিরু সামারকনের কথা বলতে পারেন, আপনি সাদ নাসিমের কথা বলতে পারেন। এই যে ক্রিকেটাররা, বা আপনি লেটেস্ট যে নামটা সেটা হচ্ছে মিগুয়েল কামিন্স। আমি জানি না আসলে মানে তিনি লাস্ট কবে খেলেছেন, খুব সম্ভবত 2019 সালে তিনি জাতীয় দলের হয়ে খেলেছেন। আপনি 5 বছর 6 বছর আগে একজন ক্রিকেটার জাতীয় দলের হয়ে খেলেছেন, তিনি কোনো ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলছেন না, ঘরোয়া ক্রিকেটের নিয়মিত খেলছেন না। আপনি এমন একজনকে আপনি কীভাবে আসলে বিপিএলের মতো একটা টুর্নামেন্টে আপনি বিদেশি তারকা হিসেবে নিয়ে আসছেন? আপনার কাছে মনে হবে যে আসলে এরা কি আদতে বিদেশি ক্রিকেটারের যে কোনো ক্যাটাগরি হওয়া উচিত সেই ক্যাটাগরি থেকে আদতে তারা পড়েন না। মানে আমার কাছে মনে হয় না যে তাদের আপনি কোনো একটা ক্যাটাগরিতে ফেলতে পারেন। আপনি সাদ নাসিমের কথা বলুন, খুব সম্ভবত 2017 সালের পর থেকে তিনি পিএসএল দল পাচ্ছেন না। আপনি এমন একজন ক্রিকেটার যিনি নিজের দেশের যে টুর্নামেন্ট, সবচেয়ে বড় টুর্নামেন্ট, সেখানে আপনি দল পান না, অথচ আপনি ভিন্ন একটা দেশের তারকা ক্রিকেটার। এই যে ক্রিকেটারদের যখন দলে নেওয়া হয় তখন অবশ্যই প্রশ্ন ওঠে যে বাংলাদেশ প্রিমিয়ার লিগে যে ফ্র্যাঞ্চাইজিরা আছেন তাদের মাথায় আসলে কি ঘোরে। গতকাল জাকের আলী অনেক জর্জ মানজি এবং অ্যারন জোনসের ব্যাটিং দেখে বলছিলেন যে প্রেস কনফারেন্সে যে তাদের মাথায় কি চলছিল সেটা তিনি জানতেন না, কারণ ওই 5 ওভারে তারা ম্যাচটা হেরে গেছে। আমার কাছে যে জিনিসটা মনে হয় যে বিপিএলের ফ্র্যাঞ্চাইজি মালিকদের মাথায় কি ঘোরে সেটা আসলে বলা খুবই কঠিন, কারণ আমি জানি না তাদের আসলে ক্রিকেটীয় সেন্সগুলো আসলে কীভাবে কাজ করে, কি ভেবে তারা দল সাজায়, কি করতে চায়, কিভাবে ক্রিকেটটা খেলতে চায়, সেটা নিয়ে আসলে হাজারটা প্রশ্ন আছে। এখন আপনি যদি অন্য আপনি যে নামগুলো বললাম তার বাইরে যারা বিদেশি আছেন, আপনি তাদের কথা যদি চিন্তা করেন, আপনি কাউকে আসলে ডি ক্যাটাগরি, সি ক্যাটাগরি, সর্বোচ্চ বি ক্যাটাগরি এর বাইরে আপনি রাখতে পারবেন না। আপনি যদি এই বিপিএলে এ ক্যাটাগরির ক্রিকেটার খুঁজতে চান, সেখানে আপনি অ্যালেক্স হেলসের কথা বলতে পারবেন, শাহিন শাহ আফ্রিদির কথা বলবেন, তার সঙ্গে আপনি হয়তো আপনার জাহানদাদ খান, আমার কাছে মনে হয় না তাও তিনি এ ক্যাটাগরি ক্রিকেটার, তাকে আপনি বি ক্যাটাগরিতে রাখতে পারেন। আপনি হয়তো বলতে পারেন দাভিদ মালান, তার কথাও বলতে পারেন। এই যে 2-3 জন বা 5 জন আপনি এ ক্যাটাগরি বিদেশি ক্রিকেটার দিয়ে আপনি একটা টুর্নামেন্ট চালাচ্ছেন, একটা 1.5 মাস বা 1 মাসের বেশি সময় একটা টুর্নামেন্ট চালাচ্ছেন, এইটাতে আদতে কি একটা টুর্নামেন্ট হচ্ছে, কিংবা একটা টুর্নামেন্টের মান কি বাড়ছে? একটা সময় বাংলাদেশের এই প্রিমিয়ার লিগটাতে কারা খেলে যেতেন? ক্রিস গেল খেলেছেন, অ্যালেক্স হেলস নিয়ে খেলে গেছেন, জেসন রয় এবারও খেলেছেন। আপনি সাইদ আজমলের কথা বলতে পারেন, শাহিদ আফ্রিদির কথা বলতে পারেন, স্টিভি স্মিথ, ডেভিড ওয়ার্নার, যারা খুব অল্প সময়ের জন্য এসেছিলেন। তারা আপনি লাসিথ মালিঙ্গের কথা বলতে পারেন, কুমার সাঙ্গাকারা, মাহেলা জয়বর্ধনা, সানাত জয়সুরিয়া, আপনি সব কিংবদন্তি ক্রিকেটার, সব বড় মাপের ক্রিকেটার। বা ওই সময়টাতে বা তার পরবর্তী সময়টাতে কায়রন পোলার্ড, আন্দ্রে রাসেল, সুনীল নারিন, মঈন আলী, তাদের যে ক্যারিয়ারের পিক টাইম ছিল ওই সময়টাতে তারা জফরা আর্চারের কথা বলবেন, তারা ওই সময় বিপিএল খেলে যেতেন। কিন্তু এখন যারা বিপিএল খেলছেন আপনি নিশ্চিতভাবেই খুঁজে পাবেন না কোনো একটা ইন্টারন্যাশনাল ক্রিকেট দলের, জাতীয় দলের আশেপাশে আছেন এরকম ক্রিকেটার হাতে গোনা আপনি 5-10 জনকে সর্বোচ্চ পেতে পারেন। আপনি এই 5 জন কিংবা 10 জন ক্রিকেটার দিয়ে একটা টুর্নামেন্ট চালানোর আশা আসলে কীভাবে করতে পারেন? এখন কথা হচ্ছে যে এই যে বিপিএলের এই পরিস্থিতি, সেখান থেকে আসলে বের হওয়ার উপায়টা কী?
এখানে অনেকগুলো জিনিস আপনি মাথায় নিতে পারেন। সেখানে একটা বড় যে জিনিসটা হচ্ছে আপনাকে এই উইন্ডো চেঞ্জ করতে হবে, কিন্তু আপনার বাংলাদেশের ক্ষেত্রে উইন্ডো চেঞ্জ করাটা একটু কঠিন, কারণ উইন্ডোর ক্ষেত্রে বিসিবি যে জিনিসটা সবসময় মাথায় রাখে বা সবসময় বলার চেষ্টা করে সেটা হচ্ছে আমাদেরকে বিসিএল, এনসিএল, ডিপিএল কিংবা ধরুন বৃষ্টি, গ্রীষ্মকাল বা এই ব্যাপারগুলো, বর্ষাকাল, এই ব্যাপারগুলো দেখে দেখে তারপর তাদেরকে মানে সূচি করতে। কারণ আপনি খেয়াল করে দেখবেন প্রত্যেকবার এনসিএল বা কোনো একটা টুর্নামেন্টের সময় কিন্তু বৃষ্টির একটা প্রভাব থাকে, সেই কারণে কিন্তু ওই শিডিউলগুলো ব্যবহার করে। পাশাপাশি কিন্তু আপনাকে ইন্টারন্যাশনাল শিডিউলও কিন্তু আপনাকে মেনটেন করতে হয়। আপনি তো আবার আরেকটা জিনিস হচ্ছে, যেমন এখন যেমন পিএসএল, আইপিএল এর সময় হবে এপ্রিল, মে, এই সময়গুলোতে হবে, আপনি কিন্তু চাইলে বিপিএল কিন্তু সেটা করতে পারবেন না, কারণ আপনি আসলে আইপিএল এর সাথে সময় করে আপনি বিপিএলটা ওইভাবে তৈরি করতে পারবেন না, কারণ বিপিএল এর যে ফ্র্যাঞ্চাইজি আছে তাদের আসলে মানে টাকা খরচ করার ব্যাপার আছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে আপনি ওই সময় আসলে ক্রিকেটার পাবেন না, এটা একটা বড় কারণ হতে পারে। আরেকটা জিনিস হচ্ছে যে এখন তাহলে কি করবে, মানে বিসিবি যদি উইন্ডো চেঞ্জ করতে না পারে তাহলে আপনাকে কি করতে হবে, সেটা হচ্ছে আপনাকে বিদেশি ক্রিকেটের মান বাড়াতে হবে, বিদেশি ক্রিকেটের বেশি বেশি আনতে হবে। সেটার জন্য আপনাকে একটা সাস্টেনেবিলিটি দরকার প্রয়োজন আছে। আপনি কি টুর্নামেন্টটা কত সাস্টেনেবল, আপনার ফ্র্যাঞ্চাইজিগুলো কত সাস্টেনেবল। আপনি কালকে পিএসএল এর ফ্র্যাঞ্চাইজি লিগের যে পিএসএল এর যে প্লেয়ার্স ড্রাফটটা ছিল সেটা হয়েছে, তারা 10 বছর পূর্তি পালন করেছে। আমি নিশ্চিত যে দলগুলো খেলছে আপনি লাস্ট 5-7 বছর ধরে এই দলগুলোকে বারবার খেলতে দেখছেন, আপনার মুখস্থ হয়ে গেছে যে এই কোন দলের ক্রিকেটার কে। রিজওয়ান মুলতানে খেলেন, বাবর আজম এর আগে করাচিতে খেলতেন, অনেকদিন খেলেছেন, এখন পেশোয়ার জালমিতে খেলেন, ইমাদ ওয়াসিম ইসলামাবাদে খেলেন, কিংবা শাদাব খান একজন ইসলামাবাদের ক্রিকেটার। এইটা আপনার মুখস্থ হয়ে গেছে, কিন্তু আপনি বাংলাদেশ প্রিমিয়ার লিগে আপনি খুঁজে পাবেন না যে আপনি একজন ক্রিকেটারের নাম বলে আপনি বলতে পারবেন না যে এই ক্রিকেটারটা এই দলের ক্রিকেটার, এই দলের হয়ে সবসময় খেলেন, আপনি এটা কখনোই বলতে পারবেন না। মানে খুবই, এখানে যদি আপনি 2-1 বাদ দেন, যে নুরুল হাসান সোহান, শেখ মাহেদি, কিংবা আপনি কুমিল্লা ভিক্টোরিয়ান্স যখন ছিল তখন তাদের যে 2-3 জন কোর প্লেয়ার ছিল, এর বাইরে কিন্তু আপনি সেই জিনিসটা খুঁজে পাবেন না। এখন যে জিনিসটা হচ্ছে যে তাহলে আপনার ওই যেটা বললাম যে কি করা যেতে পারে, এইখানে একটা যে জিনিসটা আছে সবচেয়ে বড় যে ব্যাপারটা সেটা হচ্ছে যে আপনাকে আইএল টি20 সাথে কম্পিট করতে, কারণ একই সাথে যদি বেশ কয়েকটা টুর্নামেন্ট হয়, আইএল টি20 হয়, এসএ টি20, তারপর হচ্ছে বিগ ব্যাশ চলছে, তার সঙ্গে নিউজিল্যান্ডের সুপার স্ম্যাশ চলছে, তো এতগুলো টুর্নামেন্টের সাথে আপনি যখন কম্পিট করবেন তখন কিন্তু আপনার জন্য পেরে ওঠা কঠিন। এখন আপনি এই কম্পিটটা কিভাবে করবেন, সেখানে কিন্তু কিছু পথ আমার কাছে যেটা মনে হয় যে বিসিবির জন্য অবশ্যই খোলা আছে, এবং সেটা যদি বিসিবি ক্যাশ ইন করতে পারে, ওটা যদি বিসিবি ধরতে পারে, সেখানে কিন্তু একটা বড় সম্ভাবনা আছে। আপনাদের মনে থাকার কথা, খুব সম্ভবত গত বছরের জুলাইয়ের দিকটাতে সাউথ আফ্রিকাতে একটা আইসিসির এজিএম ছিল, এবং ওই এজিএমে একটা আলোচনা সবচেয়ে বেশি ছিল যে ফ্র্যাঞ্চাইজি যে লিগগুলো হচ্ছে সেখানে বেশ কয়েকটা টুর্নামেন্ট আছে। আপনি কানাডার গ্লোবাল টি20 কথা বলতে পারেন, আপনি ইন্টারন্যাশনাল লিগ টি20 যেটাকে আমরা আইএল টি20 বলি, কিংবা আপনি যুক্তরাষ্ট্রের যে মেজর লিগ ক্রিকেটটাকে বলা হয়, সেখানে কিন্তু বিদেশিদের খেলানোর ক্ষেত্রে একটা বাধ্যবাধকতা খুব বেশি নেই। আপনি যদি খেয়াল করেন আইএল টি20তে 9 জন বিদেশি ক্রিকেটার খেলেন একাদশে, তারা আপনি স্কোয়াডে থাকে 12 জনের বেশি, কারো কারো ক্ষেত্রে আমি দেখলাম আজকে 2-1 দলে দেখলাম যে কারো 18 জন বিদেশি ক্রিকেটার, কারো বা 20 জন বিদেশি ক্রিকেটার। আপনি যদি আবার কানাডা গ্লোবাল টি20 দেখেন, সেখানে বেশিরভাগগুলো হচ্ছে বিদেশি ক্রিকেটার। এই যে এত বেশি বিদেশি ক্রিকেটার, সেটা কিন্তু আপনি অন্য টুর্নামেন্টগুলো দেখবেন, আপনি বিপিএল দেখবেন না, আপনি আইপিএল, পিএসএল কিংবা সিপিএল, এই টুর্নামেন্টগুলো কিন্তু নির্দিষ্ট আপনি 4 জন বিদেশি ক্রিকেটার খেলাতে পারবেন। সেই ক্ষেত্রে কি হয় যে 4 জন যখন খেলায় তখন আপনার স্কোয়াডে সর্বোচ্চ 8 জন বিদেশি ক্রিকেটার আপনি রাখবেন। তো এইরকম যদি না হয়, সেই ক্ষেত্রে বিপিএল এর জন্য একটা বড় সমস্যা। আপনি এই নিয়মের পক্ষে একটা ভোট নিয়েছিল যে ওই সময় যখন ভোটাভুটি হয় তখন বলা হয়েছিল যে এরপর থেকে যে টুর্নামেন্টগুলো আসবে, ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টগুলো আসবে, সেখানে কোনো ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে 4 জনের বেশি বিদেশি ক্রিকেটার খেলানো যাবে না। এইটার বিপক্ষে ভোট দিয়েছিল ইউএই খুব সম্ভবত, তার সঙ্গে আরও যে একটা ভোট দিয়েছিল। সেই সঙ্গে বড় যে নামগুলো সেখানে হচ্ছে বিসিসিআই, বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি, নিউজিল্যান্ড ক্রিকেট, শ্রীলঙ্কা ক্রিকেট, জিম্বাবুয়ে, তারা এই ভোটগুলো দিয়েছিল। তারাও এই পক্ষে ছিল যে 4 জন বিদেশি আসলে এইভাবে লিমিট করে দেওয়ার কিছু নেই, তো চাইলে যে কেউ যত বেশি বিদেশি ক্রিকেট খেলাতে পারে নতুন যে টুর্নামেন্টগুলো আসবে সেগুলোর ক্ষেত্রে। এবং এইখানে যে জিনিসটা হচ্ছে যে তার মানে এই আলোচনার সুযোগটা আছে, এবং এইখানে কিন্তু বাংলাদেশ যে ব্যাপারটা আমি বলতে যাচ্ছি সেটা হচ্ছে এইটা কিন্তু কোনোভাবেই মেজর লিগ ক্রিকেট, আইএল টি20 কিংবা হচ্ছে আপনার যে কানাডা গ্লোবাল টি20, সেখানে কিন্তু ইফেক্ট ফেলবে না। এখন এই জায়গাটাতেই বিসিবিকে ইফেক্ট ফেলতে হবে। কেন ফেলতে হবে? কারণ দেখুন, আপনি একটু হিসাব করে দেখেন, আমি যেটা একটু আগে বললাম যে
ILT20 যে নিয়মটা যেহেতু একই সময়ে হয়, সেখানে একটা অবশ্যই এটার সঙ্গে আপনাকে কোলাবোরেশনে যেতে হবে, কোনোভাবে না কোনোভাবে একটা সিস্টেম বের করতে হবে। নাহলে আপনি আসলে বিদেশি ক্রিকেটটা যদি না আনতে পারেন, মান যদি বাড়াতে না পারেন, আপনি 5 বছর পর BPL কেউ দেখবে না, কারণ BPLটা একটা ঢাকা প্রিমিয়ার লিগ হয়ে যাবে, সেটার বাইরে আসলে কিছুই হবে না। তখন আপনি আসলে BPL নিয়ে ওইভাবে আর কথা বলতে পারবেন না। একটা সময় যেটা বলা হতো যে IPL এর পরেই BPL, সেইটা আর আসলে এখন আর তো অবশ্যই খাটে না, কারণ BPL এর চেয়ে এখন অন্ততপক্ষে 4-5টা টুর্নামেন্ট আছে যারা BPL এর চেয়ে 1000 গুণে ভালো, সব দিক দিয়ে ভালো, ক্রিকেটারের দিক দিয়ে মানে আপনি ক্রিকেটীয় যে মান আছে সেখানের দিক থেকে, কিংবা আপনি প্রোডাকশনের দিক দিয়ে বলতে পারেন, ব্রডকাস্টিং যে প্রোডাকশনের কথা বলছি সেটার কথা আপনি বলতে পারেন, সব দিক থেকে অনেক বেশি আছে। আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে এখন ILT20-তে একাদশে 9 জন খেলবে, এবং হচ্ছে আপনি স্কোয়াডে আপনি অন্তত পক্ষে মানে আপনি 12 জনের বেশি বিদেশি ক্রিকেটার নিতে পারবেন। আর যে দেশি ব্যাপারগুলো আছে, দেশের ব্যাপারগুলো আমরা বলছি না, তার মানে হচ্ছে 12 জন যদি আপনি চিন্তা করেন, আমি আবার একটু আগে যেটা বললাম যে কয়েকটা ফ্র্যাঞ্চাইজিতে দেখলাম 15 জন, 18 জন, কারো কারো 20 জন বিদেশি ক্রিকেটার আছে। আমরা ধরে নিচ্ছি যে 15 জন, মানে অ্যাভারেজে প্রত্যেকটা দলে 15 জন করে বিদেশি ক্রিকেটার আছে। আপনি যদি খেয়াল করেন যে 15 জন করে বিদেশি যদি হয়, 6টা দল, 6-15 90 জন বিদেশি ক্রিকেটার, সেখান থেকে দল প্রতি ম্যাচে খেলছে, তার মানে হচ্ছে 54 জন ক্রিকেটার খেলছেন নিয়মিত, আর বাকি ক্রিকেটাররা বসে আছেন। আপনি যদি খেয়াল করেন IPL-এ কজন বিদেশি ক্রিকেটার খেলে, IPL-এ খেলে হচ্ছে মাত্র 80 জন বিদেশি ক্রিকেটার, 10টা দল কিন্তু 80 জন বিদেশি ক্রিকেটার খেলে। আপনি যদি দেখেন ILT20-তে খেলে 6টা দল কিন্তু 90 জন বিদেশি ক্রিকেটার। এখন যদি আপনি একটা জিনিস কল্পনা করেন যে ওই যে 4টার যে নিয়ম, যে একাদশে আপনি 4টার বেশি বিদেশি খেলাতে পারবেন না, সেই নিয়মটা যদি ILT20-তে হতো, তাহলে আপনি খেয়াল করে দেখেন তো 6টা দলে মোট কয়জন বিদেশি ক্রিকেটার খেলতো? 24 জন একাদশের সুযোগ পেত, আর বাকি 24 জন, মানে 8টা করে যেহেতু নেয়, তার মানে হচ্ছে আপনি 6-8 48 জন ক্রিকেটার ILT20 সুযোগ পেত। তার মানে হচ্ছে আপনি যদি হিসেব করে দেখেন 42 জন ক্রিকেটার ILT20 খেলতো না, এবং এই 42 জন ক্রিকেটার যদি না খেলতো তাহলে কি হতো? অন্তত পক্ষে এই 42 জন থেকে অন্ততপক্ষে বাংলাদেশে খেলতে আসতো 20 থেকে 25 জন ক্রিকেটার মিনিমাম। আমি এটা মিনিমাম বলছি, কারণ আপনি যদি খেয়াল করেন যে কয়েকদিন আগে হেলস খেলে গেলেন, জেসন রয়, শাহিন শাহ আফ্রিদি, তারা সবাই খেলে গেছেন। তারা এক একজন প্রায়, মানে আপনি যদি হেলসের কথা বলেন বা শাহিন আফ্রিদির কথা, তারা আমি নিশ্চিত যে প্রায় 2 কোটি বা তার বেশি বেশি টাকা নিয়ে গেছেন। আপনি 5-6 ম্যাচ খেলে 2 কোটি টাকা নিয়ে যাচ্ছেন। আপনি যেটা পুরো টুর্নামেন্ট খেলছেন, তার মানে আপনারা বেশি টাকা পেতেন, 3 কোটি 4 কোটি, সেটা চান্স তো অবশ্যই সবসময় থাকতো। এই যে 30 জন ক্রিকেটার যদি বাংলাদেশ প্রিমিয়ার লিগে খেলতো বা BPL-এ খেলতো, তাহলে কিন্তু BPL-এর মান নিয়ে কখনোই এই প্রশ্নটা উঠতো না। এখন আপনি এই প্লেয়ারদের আনতে পারছেন না, তার একটা বড় কারণ হচ্ছে যে ILT20 তাদেরকে বসিয়ে রাখছে, বুক করে রাখছে, এবং সেইটার যদি আপনি সমাধান করতে চান, সেখানে যে জিনিসটা করতে হবে, যেহেতু 3 বছরে একটা সাইকেল শেষ হয়ে যাচ্ছে, SAT20 3 বছর, ILT20 এর BPL-এর যে লাস্ট নাজমুল হাসান পাপন যে 3 বছর সাইকেলের কথা বলেছিলেন, সেটা এবার শেষ হয়ে যাচ্ছে, নতুন একটা সাইকেল তৈরি হবে। BCB-কে যেটা করতে হবে সেটা হচ্ছে যে এই যে নতুন একটা সাইকেল তৈরি হবে, সেটা অবশ্যই এই BPL শেষের পরপরই ঠিক করতে হবে, এবং আপনাকে একটা ফিক্সড ডেট দিতে হবে যে আমি আগামী 3 বছর এই সময় টুর্নামেন্ট করব, এবং ওইটা আসলে আপনাকে ম্যানেজ করতে হবে যে কখন করলে আপনার জন্য বিদেশি ক্রিকেটার অ্যাভেলেবেল থাকবে। আর একটা যেটা করা যেতে পারে সেটা হচ্ছে যে আপনাকে ICC-র কাছে ভোকাল, মানে আপনাকে বড় করতে হবে। এটা একটা বড় কারণ যে আপনি যদি ICC-র কাছে এই প্রস্তাবটা দেন যে ILT20 4 জনের বেশি বা 5 জনের বেশি বা 6 জনের বেশি একাদশে বিদেশি খেলাতে পারবে না, তারা 8 জনের বেশি বিদেশি মানে স্কোয়াডে রাখতে পারবে না, তাহলে কিন্তু আপনি ওই যে বিদেশিদের যারা বাকি থাকবে তাদের কিন্তু আপনি আনতে পারবেন, আপনার ক্রিকেটের মান হবে। এখন এইটার ক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে যে আপনাকে অবশ্যই সাউথ আফ্রিকার সাথে লবিং করতে হবে, আপনাকে অবশ্যই অস্ট্রেলিয়ার সাথে লবিং করতে হবে, অবশ্যই ইন্ডিয়ার সাথে লবিং করতে হবে। কেন করতে হবে সেটা আমি বলছি। সেটা হচ্ছে যে কয়েকদিন আগে আপনার যদি মনে থাকে, গ্রায়াম স্মিথ তিনি বলছিলেন যে ILT20 কোনো, মানে এটা আসলে ক্রিকেটের জন্য খুব ভালো ব্যাপার না, কারণ তার কাছেও মনে হয়েছে যে এই টুর্নামেন্টের কারণে বড় একটা ইফেক্ট ফেলছে SAT20, কিংবা যেহেতু তিনি কথা বলেছেন তার দেশের কথাই বলবেন, আমি মনে করি যে এটা BPL-এর জন্য সবচেয়ে বেশি ইফেক্ট ফেলেছে, কারণ SAT20 তাও IPL-এ যেহেতু বেশ কটা দল আছে, তারা টাকা দিচ্ছে, তারা নিয়ে যাচ্ছে, সেটা নিয়ে এখন সমস্যা থাকে। কিন্তু BPL এই ব্যাপারটা তো নেই যে আপনি অনেক বেশি টাকা দিবেন, বা আপনার এখানে IPL একটা ফ্র্যাঞ্চাইজি আছে, এখানে আসতেই হবে, আপনি এখানে আসলে IPL একটা কন্ট্রাক্ট পাবেন, সেটা তো আসলে এই সুযোগটা BPL-এ কখনোই ছিল না বা এখনও নেই। এখন এইটার ক্ষেত্রে আপনি যদি ওই স্মিথের সাথে যদি আপনি আসলে কোলাবোরেশনে যেতে পারেন, যেহেতু তিনি ওই SAT20-র ডিরেক্টর বা প্রধান খুব সম্ভবত, তার সঙ্গে আপনি লবিংয়ে যেতে পারেন। আপনি যদি অস্ট্রেলিয়া, যেহেতু কারণ বিগ ব্যাশে কিন্তু এখন বিগ ব্যাশ খেলে
মিড সিজনে কিন্তু অনেক প্লেয়ার IL-T20 খেলতে আসছে, আপনি কিন্তু অনেকজনকে এইভাবে পাবেন, সেটা কিন্তু তাহলে অস্ট্রেলিয়ার জন্য একটা লস হচ্ছে। এবং এইটা যদি অস্ট্রেলিয়াও নিশ্চিতভাবে চাইবে, যে কারণ গতবার যে নিয়মটা করা হয়েছিল, যে নিয়মে ভোট নেওয়া হয়েছিল, সেখানে কিন্তু অস্ট্রেলিয়া, ইংল্যান্ড তারা কিন্তু এই যে বাংলাদেশ, ভারত এবং তাদের বিপক্ষে ভোট দিয়েছিল, কারণ তারা চাচ্ছিল যে আপনি একাদশে 4 জনের বেশি বিদেশি ক্রিকেটার খেলাতে পারবেন না। এটা কিন্তু তারা ওই বিগ ব্যাশের কথা মাথায় রেখে বলেছিল। এবং আপনি অস্ট্রেলিয়াকে নিতে পারেন, আর ভারতকে নিতে হবে, কারণ হচ্ছে ভারতকে ছাড়া আপনি কখনোই এরকম বড় সিদ্ধান্ত চেঞ্জ করতে পারবেন না, আপনি কোনোভাবেই এইটাতে মানে আইসিসি তো মন গলাতে পারবেন না। আর আইসিসিতে এখন যেহেতু জয়সাব প্রধান, অবশ্যই আপনাকে একটা ভারতের সাপোর্ট লাগবে, এবং সেটা আপনাকে অবশ্যই এই যে আগামী যে AGM থাকবে বা আগামী যে বোর্ড মিটিংটা থাকবে আইসিসির, সেখানে অবশ্যই আপনাকে ফারুক আহমেদ যিনি আছেন তাকে এই জিনিসটা নিয়ে কথা বলতে হবে, অনেক ব্যাপারগুলো ভাবতে হবে। কারণ বিসিবি যদি আসলেই চায় যে আমরা আসলে বিপিএল উন্নতি করতে চাই, এইটা করতে না পারলে বিপিএল আসলে কোনো দিন উন্নতি হবে না। আপনি আসলে কনসার্ট করেন রাহাত ফাতে আলী খান কেন, আপনি যদি দুনিয়ার সব হলিউড বলিউড সব তারকাকে নিয়ে আসেন, আপনি আসলে ক্রিকেটীয় মানের যে উন্নতির কথা বলা হয়, সেই উন্নতি কখনোই হবে না। এবং আপনি কখনোই বিপিএলকে আর আগের যে একটা ক্রেজ ছিল, সেই ক্রেজ আপনি কখনোই নিয়ে যেতে পারবেন। এবং সেটা করতে হলে অবশ্যই আপনাকে আইসিসির কাছে যেতে হবে, আপনাকে অবশ্যই IL-T20 লাগাম টেনে ধরতে হবে। আর সে যদি লাগাম টেনে ধরতে না পারেন, আপনাকে আসলে 5 বছর পর খুঁজেও পাওয়া যাবে না, বিসিবিকে খুঁজে পাওয়া যাবে না, আপনি বিপিএলকেও খুঁজে পাওয়া যাবে না। এটা একটা আজকে বললাম, আপনি খেয়াল করে দেখবেন যে আগামী 5 বছর পর আপনি এখন যে 2-1 শাহিন শাহ আফ্রিদি বা অ্যালেক্স হেলসের মতো বিদেশি ক্রিকেটার পাচ্ছেন, আপনি 5 বছর পর নিশ্চিত এই নিয়মে যদি পরিবর্তন না আসে, এইখানে যদি বিসিবি কোনো কিছু করতে না পারে, ভোকাল হতে না পারে, তাহলে এটা আপনি কোনোদিনও চেঞ্জ করতে পারবেন না। 5 বছর পর আমরা আসলে বিপিএল বাদ দিয়ে IL-T20 দেখবো, ODI দেখবো, সেটা হয়তো হবে। আমরা আসলে কোনোভাবেই চাই না সেই ব্যাপারটা হোক, কিন্তু আমি নিশ্চিতভাবে চাইবো যে বিসিবি এইটা নিয়ে ভোকালটা হবে, কথা বলবে এবং নিজেদের লিগ বাঁচানোর চেষ্টা করবে। কারণ আপনার যখন বিপিএল ভালো হবে, আপনার দেশের ক্রিকেটে উন্নতি হবে, আপনার যে বিসিবির যে ব্যাংক বলা হয় 900 কোটি 1200 কোটি টাকা, সেখানে আপনার একটা আপনি গ্রাফটা চেঞ্জ হবে, আপনার টাকা বাড়বে। এইটা আপনি করতে না পারলে আপনার জন্য লস, আপনার দেশের ক্রিকেটের জন্য লস, সব কিছুর জন্য আসলে লস। অনেক কথা বলে ফেললাম, আপনারা ভালো থাকবেন। আমরা নিশ্চিতভাবে আগামীকালও তো খেলা নেই, আমরা আগামীকাল চেষ্টা করবো অন্য একটা ব্যাপার বা অন্য একটা টপিক নিয়ে আলোচনা করার জন্য। আপাতত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ক্রিক ফ্রেঞ্জির সঙ্গেই থাকুন।